রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোটা বিরোধী আন্দোলনকারীদের মুখে রাজাকার স্লোগান শোনা দুঃখজনক। ইতিহাস জানে না বলেই শিক্ষার্থীদের এমন বক্তব্য বললেন প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূসের 25 কোটি টাকা আত্মসাৎ মামলা শুনানি নিয়ে এজলাসে দুপক্ষের আইনজীবীর তর্ক বিতর্ক। সাক্ষ্য গ্রহণ পেছালো 20 দিন। নতুন তারিখ 5 আগস্ট। বরাদ্দের টাকা ঠিকাদার নিলেও কেনেরই যন্ত্রাংশ। পাইলিংয়ের কাজ চলা 6তলা ভবন দেখানো হয়েছে অর্ধেক নির্মাণ শেষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ব্যাপক অনিয়ম পেয়েছে দুদক। এবং সরকারি প্রতিষ্ঠানের হাতেই ভরাট হচ্ছে রাজধানীর জলাধার। বুড়ো আঙুল দেখাচ্ছে ড্যাপের নকশাকেও। ফলাফল অল্প বৃষ্টিতেই হাঁটু পানি। 2 সিটির দায়সারা ভাবি দায়ী। কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা বাতিলের দাবিতে আগামীকাল বিকেল 3টায় সারা দেশের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তারা। এ সময় তারা অভিযোগ করে বলেন, কোনো রকম উস্কানি ছাড়াই ছাত্রলীগের নেতৃত্ব শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে এবং এতে 2 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় সারা দেশের সকল শিক্ষার্থী ও সাধারণ মানুষকে পথে নেমে আসার আহ্বান জানান আন্দোলনকারীরা। আন্দোলনকে গণ আন্দোলনের দিকে নেওয়ার আহ্বানও জানান তারা। সারা দেশে মর্মান্তিকভাবে আমাদের আন্দোলনকারীদের উপর হামলা করা হলো। আমার ক্যাম্পাসের বোনেরা, আমার ক্যাম্পাসের ভাইয়েরা যখন তার ক্যাম্পাসের ভেতর একটি যৌক্তিক দাবিতে কর্মসূচি পালন করে, তখন বাসে করে ট্রাকে করে আসা টোকাইরা তাদের উপর হামলা করে। যেই ভিসি এবং প্রক্টর আমার বোনদের নিরাপত্তা দিতে পারেনি, আমরা অতি দ্রুত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেব। পরিকল্পিতভাবে বহিরাগত অছাত্র এনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীদের উপরে হামলা চালানো হয়েছে। আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে। আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি 2 শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে। আগামীকাল আজকের যে হামলা, সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে 1 দফা দাবি কোটা সংস্কারের, তার দাবিতে আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হলের প্রভোস্টরা রাতভর হলে অবস্থান করবেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল। তিনি বলেন, শিক্ষার্থীরা নিজ নিজ হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবে এবং হলে কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন উপাচার্য। সন্ধ্যায় উপাচার্যের বাসভবনে হল প্রভোস্টদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য। বৈঠক শেষে স্যার এফ রহমান হলের প্রভোস্ট ডক্টর রফিকুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষের পর হলগুলোকে শান্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো হলেই পুলিশ প্রবেশ করছে না উল্লেখ করে তিনি বলেন, শহীদুল্লাহ হলের পাশে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এছাড়া এখনই হল বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও জানান প্রভোস্ট। অস্থিতিশীল পরিস্থিতি যেন না তৈরি হয় সে বিষয়ে হলের হাউস টিচার এবং প্রভোস্ট যারা আছেন তারা সকলে সেই বিষয়গুলো দেখতেন। কারা কারা আহত হয়েছে সে বিষয়গুলো খোঁজখবর নেওয়া হয়েছে। যদি কোনো আহত ছাত্র থেকে থাকে তাদের সুচিকিৎসা দেওয়ার কথা বলেছেন। শহীদুল্লাহ হলের দিকে কোনো একটা জায়গায় মনে হয় একটু প্রবলেম আছে, সেই জায়গাটা কন্ট্রোল করার জন্য পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। কোটা বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের মুখে রাজাকার স্লোগান শোনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করাই বর্তমান সরকারের লক্ষ্য। মধ্যরাতে রাজাকার রবতলা শিক্ষার্থীরা অর্জিত শিক্ষা নিয়েও প্রশ্ন তোলেন সরকার প্রধান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2024-25 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে নেয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে 2014-15 অর্থবছর থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির রীতি প্রণয়ন করেছে সরকার। এরই ধারাবাহিকতায় নতুন অর্থবছরের জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন করল সরকার। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে একে একে মন্ত্রণালয়গুলোর সচিবরা তাদের চুক্তি জমা দেন সরকার প্রধানের কাছে। একই সময়ে 2022-23 অর্থবছরে সেরা কাজের স্বীকৃতি হিসেবে 10 সচিবের হাতে শুদ্ধাচার পুরস্কার তুলে দেয়া হয়। উপস্থিত প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সামনে দীর্ঘ বক্তব্য রাখেন সরকার প্রধান। এই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে শুদ্ধাচারটা দরকার। এক পর্যায়ে কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন সরকার প্রধান। খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রোকেয়া হলের শিক্ষার্থীরা কি করে মধ্যরাতে রাজাকার স্লোগান দিল সেই প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এসব অত্যাচার রাস্তায় লাশ পড়ে থাকে এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল, কি তারা শিখলো, সেটাই আমার এখন প্রশ্ন। রাজাকার আলবদরদের ভূমিকা বর্তমান প্রজন্মের ভুলে গেলে চলবে না, সেই কথাও স্মরণ করিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা। তারা এদেশের মানুষের উপরে অত্যাচার করেছে, সেটা তো আমাদের ভুললে চলবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কথা বলছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সরাসরি যাচ্ছে সেখানে। অব্যাহত রেখেছে শহীদুল্লাহ হল থেকে শুরু করে বিভিন্ন হলের অভ্যন্তরে বহিরাগত, বিশেষ করে স্বাধীনতা বিরোধীদের এজেন্ট ছাত্র শিবির এবং স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষক ছাত্র দলের বিভিন্ন ক্যাডারদের তারা এখানে নিয়ে এসেছে এবং তাদের মাধ্যমে একটা উস্কানিমূলক প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রলীগের নেতা কর্মীদের উপর গুলি করা, এই ধরনের ঘটনাগুলো কিন্তু আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটেছে। বাংলাদেশ ছাত্রলীগ যেমন কোটা ইস্যুটি যৌক্তিক সুরাহা করার জন্য ধাপে ধাপে কাজ করছে, শিক্ষার্থীদের মতামত গ্রহণ করছে, ডোর টু ডোর ক্যাম্পেইন করছে এবং একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ সোচ্চার এবং সচেতন থাকবে যারা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। এই আন্দোলনের একটি দাবি ইতিমধ্যে পূরণ হওয়ার পরেও যারা ভিন্ন খাতে আন্দোলনকে নিয়ে যেতে চায় এবং যারা রাজাকারদের রাজনীতি বাংলাদেশে পুনর্বাসন করতে চায়, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনার স্তম্ভ, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এই রাজাকারদের পক্ষে সাফাই গিয়েছে তাদের, এবং দেখুন একটি কোটা ইস্যুভিত্তিক আন্দোলনকে যারা আজকে আমি রাজাকার এই স্লোগান দিয়ে যারা জায়েজ করার চেষ্টা করে, তাদের উদ্দেশ্য কখনোই শুভ হতে পারে বলে বাংলাদেশ ছাত্রলীগ মনে করে না। এখন হামলার অভিযোগ তারা নিয়ে আসছেন এবং কালকের কর্মসূচিটা আপনারা কখন কি কর্মসূচি করবেন? কেন আজকে যে কর্মসূচিটি আমরা পালন করতে পারিনি এই পরিস্থিতি তৈরি করার কারণে আমাদের মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা, আমাদের রাজাকারদের পক্ষে সাফাই গাওয়া, এই ইস্যুতে বাংলাদেশ ছাত্রলীগ যে প্রতিবাদী কর্মসূচি দিয়েছে যেটা আজকে পালন করতে পারিনি, আগামীকালকে এই কর্মসূচি পালিত হবে দুপুর 1টা থেকে। একটা বিষয় আমরা দেখেছি যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ছবি দেখেছি যে যেখানে একজন অস্ত্র উঁচিয়ে গুলি করার ভঙ্গিতে এবং হচ্ছে নারী শিক্ষার্থীদের উপরও হামলার আমরা কিছু চিত্র দেখেছি। এগুলোর বিষয়ে আপনারা কি আমাদের একটু করি, সেটা হচ্ছে যে সবচেয়ে যে অভিযোগ সেটা হচ্ছে যে বহিরাগত যে প্রবেশ, সেটা আপনাকে যেমনটা বহিরাগত প্রবেশের ব্যাপারে আপনার কি মন্তব্য? আপনি এই জায়গায় দেখুন, এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছে, আজকেও যে কর্মসূচি পালন হয়েছে, এখানে কি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, এখানে ঢাকার 7 কলেজ থেকে এসেছে, এখানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, মেডিকেল কলেজ থেকে তারা একটি আন্দোলন করছে, সেখানে সাধারণ শিক্ষার্থীরা এসেছে। বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সবচেয়ে বড় ছাত্র সংগঠন, সেখানে তো আমাদের ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসবে, এটি স্বাভাবিক বিষয়। আমাদের মিছিলে আমাদের সমাবেশ এসেছে শিক্ষার্থীরা, আর তাদের মিছিলে তাদের সমাবেশ এসেছে বহিরাগত সশস্ত্র ক্যাডারেরা, এটি পার্থক্য। আজকে আপনাদের অবস্থান কতক্ষণ থাকবে? রাতে অবস্থান থাকবে কিনা ক্যাম্পাসে? বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই, যেহেতু আমরা সুস্পষ্টভাবে বলছি যে আমাদের মুক্তিযুদ্ধকে যখন আঘাত করার চেষ্টা করা হয়েছে, আমরা কিন্তু কোটা ইস্যুর একটি যৌক্তিক সংস্কারের জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করছি এবং এই ব্যাপারে আমরা পলিসি লেভেলে ডিসকাস করছি এবং এটি যৌক্তিক সুরাহার জন্য বাংলাদেশ ছাত্রলীগ ধারাবাহিকভাবে কাজ করে যাবে। আজকে আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যেটি বলতে চাই, এটি ইতিমধ্যেই 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হওয়ার পরেও বর্তমান সময়ে বাংলাদেশে কোনো কোটা নেই। তারপরে একটি যৌক্তিক আন্দোলনের পরিণতি শেষ হওয়ার পরেও যারা এই আন্দোলনকে টেনে হিসেবে লম্বা করতে চায়,
এবং যারা এই কোটা ইস্যুকে কেন্দ্র করে যারা আবার রাজাকারের প্রেতাদের রাজনীতি এই বাংলাদেশের তরুণ প্রজন্মের উপর যারা চাপিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য শান্তিপূর্ণ নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বাংলাদেশ ছাত্রলীগ সতর্ক পাহাড়ে সবসময় থাকবে। একটু জানতে চাই, আমরা সরাসরি লাইভে আছি, সেটি হচ্ছে আপনারা কিছুক্ষণ আগে থেকেই কিন্তু এখানে জড়ো হওয়া শুরু করছিলেন এবং আমরা দেখেছিলাম যে হল থেকে বিভিন্ন কর্মীরা স্লোগান দিয়ে মূলত আপনারা এখানে জড়ো হচ্ছিলেন রাজু ভাস্কর্যের সামনে। এখানে মূলত আপনারা কি কারণে জড়ো হচ্ছিলেন এবং নেতাকর্মীরা এখানে কি কারণে এখন পর্যন্ত আপনারা অবস্থা করছেন সেই ব্যাপারটা একটু যদি আমাদেরকে বিস্তারিত বলুন। বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা, রাজাকারদের পক্ষে সাফাই গাওয়া, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে আক্রমণ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সাধারণ শিক্ষার্থীদের উপর তাণ্ডব চালানো এবং একটি কোটা ইস্যুর যৌক্তিক পরিণতি হওয়ার পরেও যারা ভিন্ন কারণে আন্দোলনকে টেনে হিঁচড়ে লম্বা করতে চায় এবং একটি যৌক্তিক নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যেই যারা বিভিন্ন রাজনৈতিক উপকরণ প্রবেশ করিয়ে বিশেষ করে রাজাকারদের পক্ষে সাফাই গাওয়ার মতো রাজনৈতিক প্রোপাগান্ডা নিয়ে এসেছে, তাদের বিরুদ্ধে সচেতন থাকার জন্য, সজাগ থাকার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করার জন্য, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিক পরিণতি সুনিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ এখানে অবস্থান কর্মসূচি করছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ যারা আজকে এই হিম্মত দেখিয়েছে, যারা এই উদ্ধত্ত দেখিয়েছে, আমি রাজাকার বলার মতো রাজনৈতিক পরিষদ যারা তৈরি করেছে, তাদের শেষ বাংলাদেশ ছাত্রলীগ দেখেই ছাড়বে। এর রাজনৈতিক জবাব বাংলাদেশ ছাত্রলীগ সুনিশ্চিত করার জন্য দায়বদ্ধ থাকবে। সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে শুনছিলাম ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বক্তব্য। আবারও সীমান্তে হত্যা। এবার সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল 2 বাংলাদেশির। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল কোম্পানিগঞ্জের নাজিরের গাঁও এলাকায় কাঠ কাটতে যান আলী হোসেন ও কাউসার আহমেদ সহ বেশ কয়েকজন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে ভারতীয় খাসিয়া গোষ্ঠী। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আলী কাউসার। আহত হন নবী হোসেন নামে আরও একজন। তবে লাশ এখনও হস্তান্তর করেনি বিএসএফ। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। রাত 11টার সময় আরও থাকছে। বন্দুক হামলার 2 দিন পর রাষ্ট্রীয় গোপন নথির মামলা থেকে অব্যাহতি পেলেন ডোনাল্ড ট্রাম্প। যোগ দেবেন রিপাবলিকান পার্টির সম্মেলনে। ঘোষণা হতে পারে প্রার্থিতা। এবার বাণিজ্যের খবর। অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেয়া গরুর নাড়ি ভুঁড়ি এবং পিজল রপ্তানি করে বছরে আয় হচ্ছে প্রায় 500 কোটি টাকা। সম্ভাবনাময় ব্যবসা এগিয়ে নিতে সরকারকে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। থরে থরে সাজিয়ে রোদে দেয়া হয়েছে গরুর পিজল বা বিশেষ অঙ্গ। 3-4 দিন রোদে শুকানোর পর শক্ত হয়ে আসলে তা কাটা হয় পরিমাপ মতো। এরপর বাকি প্রক্রিয়া শেষে রফতানি করা হবে দেশের বাইরে। শুধু পিজল নয়, গরুর নাড়ি ভুঁড়ি বা ওমাসমও রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে। অপ্রচলিত হলেও দারুণ সম্ভাবনা দেখাচ্ছে এই ব্যবসা। পাশাপাশি যত্রতত্র ফেলে পরিবেশ নষ্টের বিপরীতে দেশে আসছে বৈদেশিক মুদ্রা। বিভিন্ন দেশে পিজল দিয়ে পোষা প্রাণীর খাবার এবং ওমাসম দিয়ে তৈরি হয় মানুষের খাবার স্যুপ। সারা বছর যে পরিমাণ পশু জবাই হয় তার 30 থেকে 35% সংগ্রহ হয় ঈদুল আজহায়। এবছর সারা দেশে ষাঁড় কোরবানি হয়েছে প্রায় 50 লাখ। ব্যবসায়ীরা বলছেন এবার পিজল সংগ্রহ করা হয়েছে 15 লাখের কাছাকাছি। মান ও সাইজ ভেদে পিজলের বেচাকেনা হয়েছে 60 থেকে 100 টাকায়। এগুলোর ভিতরে চর্বি থাকে, ঝিল্লি থাকে, এগুলো সাফ করার পরে আর করার পরে তারপরে আইনা আমরা এখানে ঝুলাই দিই। এগুলা যুক্তরাষ্ট্র, কানাডা, চীন বিভিন্ন দেশে বাইরে আসে সরাসরি এগুলো সংগ্রহ করে নেয়। সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নিতে সহজ শর্তে ব্যাংক ঋণ, প্রশিক্ষণ সহ সরকারকে সব ধরনের সহায়তা নিয়ে এগিয়ে আসার তাগিদ অর্থনীতিবিদদের। কিছু কিছু তরুণ উদ্যোক্তা তারা কিন্তু এই কাজটি করছে তারা ভিতরে। আমি মনে করি যে সরকারি পর্যায়ে এটিকে অবশ্যই নজর দেওয়া উচিত। এই 2 পণ্য রফতানি করে প্রতি বছর দেশে আসছে কোটি ডলার। পরিসর বাড়াতে পারলে এই খাত থেকে কয়েক কোটি ডলার আয় সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়ার সময় আঙিনা ও আশপাশের খালি জায়গায় গাছ লাগানোর শর্ত জুড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে বিকেলে রাজধানীর রমনা পার্ক অনুষ্ঠানে তিনি বলেন, সারা দেশে অন্তত 25% এলাকায় বনায়ন নিশ্চিত করতে হবে। 25% বনায়ন থাকতে হয় যে কোনো স্থলভাগে। আমাদের কিন্তু জিয়াউর রহমান এবং এরশাদ এবং খালেদা জিয়ার সময়ে 9% বনভূমি ছিল আমাদের, জিয়াউর রহমান সাহেব।
কোনো একজন ব্যক্তি বা কোনো একটি এজেন্সি তাকে পরামর্শ দিয়েছিল যে এই গাছগুলো থেকে স্নাইপাররা আপনাকে গুলি করে হত্যা করতে পারে। সেই জন্য ঢাকা শহরের যত প্রাচীন বৃক্ষ ছিল সব তিনি কেটে ফেলেছিলেন। যেখানেই আপনি বাড়ি বানান না কেন সেখানে যে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা তো আপনার খালি রাখতে হবে, ওই জায়গাটাতে যাতে গাছ লাগানো হয় অথবা নিজের পক্ষে একটা বাগান করা হয়, আপনি পারমিশনের আগে ওই শর্তটা যুক্ত করে দিবেন। নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার 2 দিন পর রাষ্ট্রীয় গোপন নথি রাখার মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার এক ফেডারেল বিচারক মামলা থেকে ট্রাম্পকে অব্যাহতি দেন। এটি ট্রাম্পের জন্য বড় বিজয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে কিছুক্ষণ পরই শুরু হবে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন। এতে যোগ দিতে মিলওয়াকিতে গেছেন ট্রাম্প। সম্মেলন থেকে ট্রাম্পকে আসন্ন নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হতে পারে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।